বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থা দেখে নেওয়া হবে লন্ডনে। তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন, জানালেন আমির খসরু। বিএনপির ভোটের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না। নির্বাচনে প্রশাসনিক কু করে পার পেয়ে যাওয়ার দিন শেষ, বললেন জামায়াত আমির। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ৮ দলের। শেখ হাসিনার ভারতে অবস্থান করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে অবস্থান করা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না, বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান এনসিপি নেতা আক্তারের। এবং কার্টুনিস্টদের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতান্ত্রিক সমাজকে আরো পিছিয়ে দেবে, স্যাটায়ার কার্টুন পেজের বিরুদ্ধে মামলার প্রতিবাদ। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি তানিয়া হারুন। এবারে জানাবো খবরের বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি। এছাড়া তার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও। শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএডএম জাহিদ হোসেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানান তিনি। সংকটাপন্ন অবস্থা, সিসিইউতে স্থানান্তর, অতঃপর উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সর্বত্র উদ্বেগ, উৎকণ্ঠা, সঙ্গে দোয়া প্রার্থনা দেশ জুড়ে। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল ত্রুটিজনিত কারণসহ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে লন্ডনে নেওয়া যাবে কিনা এ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তাও। শুক্রবার শুধু লন্ডন থেকে ছুটে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে নেমে সোজা চলে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সশরীরে খোঁজ নেন শাশুড়ির। রাতেও দীর্ঘ সময় তার কাছে ছিলেন ডাক্তার জুবাইদা। শনিবার দুপুরের পর আবারও এভারকেয়ারে আসেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থাও তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাতে গণমাধ্যমের সামনে আসেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএডএম জাহিদ হোসেন। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তবেই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। মেডিকেল বোর্ড বিএনপি নেত্রীর সুস্থতার বিষয়ে আশাবাদী বলেও তথ্য দেন ডাক্তার জাহিদ। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে, আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শও দেন তার ব্যক্তিগত চিকিৎসক। কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? তানিয়া, নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই, কারণ আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সংবাদ সম্মেলন করে যে তার সবশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু জানানো হয়নি। তার মানে যেহেতু রাত 9টা বেজে গেছে, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডের জরুরি একটি সভা হওয়ার কথা, সেটা শুরু হয়ে গেছে। এমনকি জুবাইদা রহমান ঠিক বিকেল দুপুরের পর মানে 3:20 তিনি প্রবেশ করেছেন এই এভারকেয়ার হাসপাতালে, এমনকি ডক্টরদের সাথে আছেন তিনি। এছাড়াও এই মেডিকেল বোর্ডের যে জরুরি সভা, সেখানেও তিনি উপস্থিত রয়েছেন। এমনকি আরেকটি যে বিষয়, যে আমি পূর্বের যে
তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আসলে আবার একটু শুরু করতে চাই, যেটা হচ্ছে যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বরাবরই বলে গেছেন যে তার যে শারীরিক কন্ডিশন এখন এই মুহূর্তে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এবং কি সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে, কিন্তু তার শারীরিক কন্ডিশনের উপরেই ভিত্তি করেই তিনি আসলে লন্ডনের উদ্দেশ্যে যাবেন বা লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি কিন্তু একেবারেই ভালোভাবে তিনি নিশ্চিত করেছেন। এমনকি তার যে এই 12 থেকে 14 ঘন্টা জার্নি হবে, ফ্লাই করা হবে, সেটা নিয়েও একটা বিড়ম্বনা রয়েছে, বা সেই বিষয়গুলো মাথায় রেখেই আসলে সবশেষ যেটা বিষয়টা বলা যেতে পারে যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদি সেটা কালকে হতে পারে, সেটা পরশু হতে পারে, আসলে এটা আনুমানিক করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় যা এখানে যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু পজিটিভ, মানে তারা আশাবাদী যে এর থেকেও যে ক্রিটিক্যাল মোমেন্ট ছিল একটা সময় তার, সেখান থেকেও কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। এমনকি তারা এইটাও আশাবাদ যে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দ্রুতই হয়তোবা সেই কামব্যাক বা দ্রুত সুস্থ হয়ে তিনি আবার ফিরে আসবেন সেই বিষয়টা। এমনকি ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বরাবরই বলে আসছেন যে গুজবে কান না দেওয়ার জন্য, কারণ আপনি জানেন যে ইদানিংকালে তাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, বিভিন্নভাবে আসলে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে, সেখানে কান না দেওয়া এবং কি আল্লাহ তাআলার কাছে দোয়ার প্রার্থনা বা দোয়া করার আহ্বান কিন্তু জানিয়েছেন সকলের প্রতি। তো এই ছিল তানিয়া, এখান থেকে সবশেষ। তানিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপরই নির্ভর করে তার লন্ডন যাওয়া, এমনটা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন, জানান যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডাক্তাররা যতক্ষণ না বলে ততক্ষণ ক্লিয়ারেন্স না দিলে যাবেন না। সত্যিকার অর্থে গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় কথা বলতে হবে, এবার প্রত্যেকটি দলের মতামত আমরা দিয়েও, আমরা দ্বিমত পোষণ করেও কথা বলতে হবে, একে অপরের মতকে সম্মান জানাতে শিখতে হবে। দ্বিমত পোষণ করেও তো সম্মান জানাতে অসুবিধা কি আছে? সবার তো মত থাকতেই পারে, তাই না? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দলটির নির্বাচনী প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না, বরং বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো হলে তিনি নির্বাচনী প্রচারণায় সশরীরে অংশ না নিলেও ভার্চুয়ালি যুক্ত হবেন, এমনটাই জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিলাদ। তিনি জানান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, নির্বাচনের তফসিল ঘোষণার ৭ থেকে ১০ দিনের মাথায় দেশে ফিরবেন তিনি। ম্যাডামের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে, নির্বাচন নিশ্চয়ই যথাসময়ে হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আমরা একটা কথা শুনেছি যে 11 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পর নির্বাচন হবে বলে আশ্বাস বিশেষ করি। আমাদের তারেক রহমান সাহেব তিনি দেশে আসবেন এটা তো সুনিশ্চিত। শিডিউল ঘোষণার পরে আমার বিশ্বাস ঘোষণার 7 থেকে 10 দিনের মধ্যে তিনি বাংলাদেশে পদার্পণ করবেন। এতদিন যারা দ্রুত নির্বাচনের কথা বলছিলেন তারাই এখন ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তবে তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে, এ কথা বলেছেন জামায়াতের আমির। তিনি আরো বলেন, ভোটে প্রশাসনিক কু করে পার পেয়ে যাওয়ার দিন শেষ। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, চাঁদাবাজরা নির্বাচন পেছানোর পায়তারা করলেও তা সফল করতে দেবে না দেশের মানুষ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 30শে নভেম্বর রাজশাহী থেকে শুরু হয় বিভাগীয় এ সমাবেশ। জামায়াত আমিরের নিজ শহর সিলেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো 8 দলের 5ম ধাপের কর্মসূচি। শনিবার দুপুরে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদ্রাসা মাঠ। এতে অংশ নেয় 8 দলের শীর্ষ নেতারা। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, যারা না ভোটের পক্ষে প্রচার চালাবে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, কেউ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। আর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাওয়ার সুযোগ শেষ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের
সমর্থন পাবো না, তাহলে প্রেক্ষাপটে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবেছে, সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের আজকের এই সমাবেশের মধ্য দিয়েই শেষ হচ্ছে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ। এই সমাবেশের পর আবারও ডাক আসতে পারে কঠোর কোনো আন্দোলনের কর্মসূচির। মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতারা বলছেন, গণদাবি আদায় না হওয়া পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে মাঠে থাকবে সমমনা 8 দল। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, সিলেট। ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় শনিবার দিল্লিতে এইটির লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গত বছর আগস্টে 15 বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। সহিংসতায় নিহত হয় শত শত মানুষ, আহত হয় হাজারো। সেই পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এদিকে চলতি বছরের নভেম্বর মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। ভারতের শেখ হাসিনার অবস্থান কতদিন, এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, পরিস্থিতি বিবেচনায় দেশ ছেড়ে এসেছেন হাসিনা। এখন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি সম্পূর্ণই তার নিজের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই চেতনায় আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগের দলীয় দাসত্বে আবদ্ধ ছিল দেশের প্রাইভেট ও পাবলিক সার্ভিস খাত। আওয়ামী লীগের কর্মী ও তাদের পরিবারের সদস্যরাই কেবল চাকরির বাজারে ঢুকতে পারত। নাসিরউদ্দিন আরও বলেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করা হবে। আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করি যে কোনো সময় অথবা যে কোনো সরকারের আমরা পার্ট হই, আমরা পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ইনশাআল্লাহ শুক্রবারে ছুটি ঘোষণা করব, যেমন শনিবারও ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করব ইনশাআল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। স্যাটায়ার ও কার্টুন সমাজের অপ্রিয় সত্যকে তুলে ধরার বড় একটি মাধ্যম। কার্টুনিস্টদের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতান্ত্রিক সমাজকে আরও পিছিয়ে দেবে। তাই এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কোয়ালিশনের স্যাটায়ার, মিম ও কার্টুন মতপ্রকাশ নাকি মর্যাদাহানি শীর্ষক সভায় এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্যাটায়ারিস্ট, কার্টুনিস্ট, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী। স্যাটায়ার, হিউমার, মিম, পলিটিক্যাল কার্টুন বাংলাদেশের সাংস্কৃতিক জগতে দীর্ঘদিন ধরেই মানুষের রাজনৈতিক ও সামাজিক মতপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ডাকসু ভিপি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্যাটায়ার পেজ, ইয়ার্কি ও কাঠের কেল্লা সহ 15 পেজের বিরুদ্ধে মামলা করেন। দেশের কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ করে সভায় বক্তারা বলেন, স্যাটায়ার ও কার্টুন সমাজের অপ্রিয় সত্যকে তুলে ধরার বড় একটি মাধ্যম। বিগত সরকারের আমলেও এই মাধ্যমগুলো প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একটা নির্দিষ্ট দলীয় লোক একদল মিমারদের উদ্দেশ্যে বা একদল মিমারদেরকে হয়রানিমূলক মামলা তারা করলেন, এটা আসলে খুব উদ্বেগজনক। আমাদেরকে এইটার প্রতিরোধ তৈরি করতে হবে ভাই। আরো যদি মনে করি যে হ্যাঁ ভিপি একটা কিছু বলছে বোকার মতো, ব্যাপারটা এতটুকু না। ভিপি সাহস পাইল কেন বলার জন্য? এ সময় আলোকচিত্রী শহীদুল আলম বলেন, ভুল ধরিয়ে দেয়া যে কোনো বিষয়কেই আরও যথাযথ করে তোলে। তবে সাম্প্রতিক সমালোচনা সমাজের কিছু গোষ্ঠী সহজভাবে নিচ্ছেন না, যা অত্যন্ত উদ্বেগজনক। ভুল ধরিয়ে দেওয়ার জিনিসটা কিন্তু একেবারে সিস্টেমিক একটা জিনিস। যে কোনো পদ্ধতির মধ্যে সেটাকে আরো শানিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা করা প্রয়োজন। কার্টুনিস্ট আহসান হাবিব জানান, রাজনৈতিক কার্টুন সমাজের নানান অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরে, মানুষকে ভিন্নভাবে ভাবতে শেখায়। মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, উনি করতেন কি, তাকে নিয়ে যত কার্টুন আঁকা হইতো
সমস্ত কার্টুন তার ড্যাশবোর্ডে উনি মানে লাগিয়ে রাখতেন, এবং তিনি বলতেন যে আমি এখান থেকে শিক্ষা নেই। পলিটিক্যাল কার্টুনের বিষয়গুলো তা বোঝা যাচ্ছে, তাই না, কত স্ট্রং একটা ব্যাপার, কত ইনফ্লুয়েন্সিয়াল একটা ব্যাপার। কার্টুনিস্টদের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতান্ত্রিক সমাজকে আরও পিছিয়ে দেবে বলেও মন্তব্য করেন সভায় আগতরা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে বরখাস্তের নির্দেশ দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিল। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট SM জুলফিকার আলী জুনুর সই করা আবেদনে বলা হয়, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করার নির্দেশ প্রদান করা হোক এবং মামলার পূর্ণাঙ্গ ন্যায় বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ও স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়। এনএলসি চেয়ারম্যান জানান, কুরিয়ার এবং ইমেইলে প্রধান উপদেষ্টার কাছে এই আবেদন জানানো হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 161, নেত্রকোনা 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 5 আসনে। নেত্রকোনা 5 আসন পূর্বধলা একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত। এখানে ইউনিয়ন সংখ্যা 11টি। এখানকার সাধারণ ভোটারদের অভিযোগ, স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কেন এসব উন্নয়ন হয়নি সেসব নিয়ে এখন কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নেত্রকোনা 5 আসনের প্রার্থী এবং জেলা কমিটির সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমি। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন এই নেত্রকোনা 5 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি? তার সবচেয়ে বড় কারণ সেটি হলো, আমি বলবো যে তারা আসলে কেহই ক্ষুধাভীরু নেতৃত্ব আমাদের এই আসন পায়নি। অতএব কারণেই তারা বিভিন্ন সব ক্ষেত্রেই বলতে গেলে সরকারি যতগুলি সুযোগ সুবিধা জনগণ প্রত্যাশা করে এবং অধিকার হিসাবে পেয়ে থাকে, তার কোনো বঞ্চিত হয়েছে। আপনার দল থেকে ইতোমধ্যে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনি মানুষের কাছে যাওয়া শুরু করেছেন, আপনি ইতোমধ্যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। মানুষ আপনাকে কেমন সাড়া দিচ্ছে? মানুষ আলহামদুলিল্লাহ, মানুষ উচ্ছ্বাসের সাথে আমাদের ইসলামী আন্দোলনকে গ্রহণ করছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ, আমরা যদি ক্ষমতায় যাই, যদি এলাকার জনগণ আমাদেরকে চায়, আমাদেরকে সাপোর্ট করে ভোট দেয়, তাহলে দীর্ঘদিনে বিগত এই 54 বছরে যে সমস্ত উন্নত সাধিত হয় নাই, আমাদের এই পূর্বদলাতে রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত এখন পর্যন্ত, বিভিন্ন জায়গায় যেখানে এত সুন্দর রাস্তা, বাড়ি বাড়িতে প্রত্যেকটা গ্রামে মহল্লায়, আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, এগুলি এখনো পর্যন্ত সুন্দর মতো হয় নাই। এই আসনে তো অনেক তরুণ ভোটার রয়েছে, একেবারে ময়মনসিংহ থেকে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাও খুব বেশি একটা উন্নত নয়, এবং আপনার নারী ভোটারের সংখ্যাও অনেক বেশি। নারী ভোটার এবং তরুণ ভোটার তাদের জন্য আসলে জয়ের পর আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে? নারী ভোটারদেরকে উদ্দেশ্য করে বলবো, আসলে আমাদের এই সমাজের নারীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। তাদেরকে শুধু আমরা ব্যবহারই করে থাকি, তাদেরকে সঠিক মূল্যায়ন আমরা করতে জানি না, করি নাই বিগত দিনে। আমরা আশাবাদী, আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ নারীদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। আর বিশেষ করে তরুণদের ভোটারদের কথা বলছেন, আসলে আমাদের এই প্রজন্ম তরুণ ভোটার যারা, তারা এই সরকারের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করে তাদের কর্মসংস্থান, তারা যেন স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারে। এই লক্ষ্যে আমরা বলবো, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, জনগণ যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে আমাদের অঙ্গীকার থাকবে তরুণদের জন্য কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে উন্নতির দিকে নিয়ে যাওয়া ইনশাআল্লাহ। বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীও রয়েছে, অন্যান্য দলের প্রার্থীরাও এখানে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? আমরা তো আসলে আপনারা জানেন, জামাতে ইসলাম সহ আরো সমমনা 8 দলে আমরা আসন সমঝোতার মধ্য দিয়ে আমরা কাজ করছি। আমাদের সমমনা 8 দলের মধ্য থেকে যদি আমাদেরকে নির্ধারণ করা হয়, কেন্দ্র থেকে আমাদেরকে নির্ধারণ করে আমাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়, তাহলে তো ইনশাল্লাহ এখানে আর জামাত থাকবে না বা অন্য দল থাকবে না। কিন্তু আপনি যথেষ্ট নিশ্চিত? যথেষ্ট আমরা আশাবাদী। এই এলাকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলামী আন্দোলনের যে সমস্ত কর্মী বাহিনী রয়েছে, এরা
একান্তই নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এবং সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল নেত্রকোনা 4 এবং 5 আসনে। আগামীকাল সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কিশোরগঞ্জ 1 এবং কিশোরগঞ্জ 2 আসনে যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করবে। সাথে থাকুন ডিবিসি নিউজের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়েছেন এক চিকিৎসক। শনিবার সকালে আবু জাফর হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটারে পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে। স্বাস্থ্যের ডিজি ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জ ধনদেব বর্মন জানান, লেখার জন্য টেবিল রাখা হয়েছে। এ নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন, পরে অন্যরা তাদের নিবৃত্ত করেন। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওটাই স্যার। আপনি তো বিআইবি শিখেন না। আমি কেন স্যার আপনি 3 দিন। না তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছো। তুমি আজকে এটাকে ভিডিও করো তো। অনেক দূরে আছে। ভিডিও করো। এটা কম সে ভিডিও করো তো। রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ একই পরিবারের 7 জন সহ 8 জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে। এদিকে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জেও ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ 4 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর 4:30 হঠাৎ আগারগাঁওয়ের বাসিন্দা জলিল মিয়ার বাসা বিস্ফোরণে কেঁপে ওঠে। গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে এমন ঘটনা। বিস্ফোরণে দগ্ধ হন নারী শিশু সহ একই পরিবারের 7 জন সহ 8 জন। দগ্ধরা হলেন জলিল মিয়া, আনিজা বেগম, আসিফ মিয়া, সাকিব মিয়া, মনিরা ও শিশু ইভা। সকাল 7:45 তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরে স্থানান্তর করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কারো 20% পড়ে গেছে, আবার কারো 19-15 এরকম। কিন্তু যে পাশে হুজুরটা ছিল তারটা জানা যায় না, তার 2 হাত দেখছি একেবারে পুড়ে গেছে। আর আমার আম্মুর একটু বেশি ক্রিটিক্যাল, তার ফেস টেস সব পুড়ে গেছে। আর আমার আব্বুর বাম হাত পুরোটা পুড়ে গেছে। আর আমাদের ওই হাত পা এগুলো সব। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ জানিয়েছেন, দগ্ধদের চিকিৎসা কার্যক্রম চলছে, তবে জানাতে পারেননি শরীরের কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসার গ্যাসের লাইনের সমস্যা ছিল অনেকদিন যাবৎ। এটা জলিল ভাই বাড়িউল্লাহ যে উজ্জ্বল নাকি জানি নাম, তাকে কয়েকবার বলার পরেও তিনি গুরুত্ব দেয় নাই এবং কাজ করে নাই। কাজ না করার কারণে আজকে ভোর আনুমানিক 4:30 কিংবা 5টা হবে, তখন ওই পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং ঘর সব উড়ে নিয়ে যায়। আয়া দেখি এন্ন লইছে, পরে আমরা এন্ন আইছি হাসপাতাল লই আইছি। হ্যাঁ, অবস্থা খারাপ। এক ফ্যামিলির 7 জন আর একটা হুজুর 8 জন। হুজুরও তো আছে। এই বাবা মা আর হুজুর এরা 3 জন অবস্থা বেশি। এদিকে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জেও ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ হয়েছেন 4 জন। তাদেরকেও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসিফ খান, ডিবিসি নিউজ। ঠাকুরগাঁও সহ দেশের উত্তরের জেলাগুলোতে শীত বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে শীত নিবারণে লেপ তোশকের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ফলে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে হচ্ছে এখানকার কারিগরদের। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ আসতে আর সপ্তাহখানেক বাকি, তাই প্রকৃতি তার হিমেল হাওয়ায় বুঝিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকেই নামতে শুরু করে তাপমাত্রা। গভীর রাতের দিকে সেই ঠান্ডা আরও তীব্র হয়ে বাড়ে শীতের অনুভূতি। তাই তো শীত নিবারণের জন্য লেপ তোশকের দোকানে ছুটছেন অনেকে, বানিয়ে নিচ্ছেন নতুন লেপ তোশক। আবার পুরনো লেপ এনে নতুনভাবে তৈরি করে নিচ্ছেন কেউ কেউ। দোকানে আছে আমাদের লেপের কাভার নিতে, আর কোলবালিশের কাভার, মানে অনেক শীত আর কি। শীতে এসেছিলাম এই তুলার দোকানে লেপ তোশক বানাতে। শীত মৌসুমে আসলে ব্যস্ততার মাধ্যমে পাস করি। শীত হলে কাজ বেশি হয়, অক্সিজেনে অত তুলনামূলক কম হয়। 10টা-12টা এরকম কাজ হচ্ছে, সামনে আর বেশি হবে। ব্যবসায়ীরা বলছেন শীতের শুরু থেকেই ব্যবসা ভালো যাচ্ছে। সকাল থেকে রাত অবধি বিরামহীনভাবে কাজ করতে হচ্ছে কারিগরদের। এবার আগল শীত পড়ছে তো বেচা কেনা খুব ভালো হইতেছে,
হ্যাঁ, কারিগরের খুব সংকট পড়ছে, তো একটু কারিগর নাই, কাম কাজে একটু সমস্যার ভিতরে আছি আমরা। শীত আনুমানিক ভালোই পড়তেছে, এই জন্য আমাদের ল্যাবের চাহিদাও বেড়ে গেছে, কাজের চাপ বেশি। মৌসুমি এ কর্মচাঞ্চল্যের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি রোজগারও। শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপতোষক বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, এশিয়ার বিভিন্ন দেশে বন্যা ও ভূমিধস মানবিক বিপর্যয়কে চরমে পৌঁছে দিয়েছে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে এমন দুর্যোগে এখন পর্যন্ত 1750 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃতির নির্মমতা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষের অসহায়ত্বই সবচেয়ে বেশি চোখে পড়ে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার 3 দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় 1800 জনে পৌঁছেছে। এছাড়া মুহূর্তেই ভেসে গেছে বহু গ্রাম, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো শহর, আর জীবনের লড়াই দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। পাশাপাশি অতিবৃষ্টির কারণে দেশগুলোতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচহ প্রদেশে এখন পর্যন্ত প্রায় 1000 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর 4 শতাধিকের বেশি মানুষ নিখোঁজ। এছাড়া বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 8 লাখেরও বেশি। এদিকে আচেহ গভর্নর মুজাকির মানাফ জানিয়েছেন, কোমর সমান কাদার নিচে এখনো মৃতদেহের সন্ধান করছেন তারা। এছাড়া অনেক দুর্গম এলাকার মানুষের খাবার ফুরিয়ে এসেছে। আমাদের কাছে সাহায্য আসছে খুব ধীর গতিতে। প্রকৃতপক্ষে 7ম এবং 8ম দিনে সাহায্য আসতে শুরু করেছে, কারণ এখানে আসা খুব কঠিন ছিল। অন্যদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই দুর্যোগকে দেশটির ইতিহাসের অন্যতম সবচেয়ে কঠিন প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। দেশটিতে এখন পর্যন্ত 6 শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমি বিকেল 5টার দিকে বাড়ি ফিরলাম, এসে দেখি সব এলোমেলো, কিছুই নেই। এখন খুঁজে দেখি কিছু পাই কিনা। এই বন্যা আমাদের সব শেষ করে দিয়েছে। এছাড়া থাইল্যান্ডের মৃতের সংখ্যা প্রায় 3 শতাধিক, আর মালয়েশিয়া ও ভিয়েতনামে ভূমিধসে আরও 4 জন নিহত হয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।